আপনি কি অলৌকিক অস্তিত্বকে অগ্রাহ্য করেন? যদি তাই হয় তাহলে আজকের গল্প, কথা দিচ্ছি, আপনার ধারণাটাই পাল্টে দেবে। কারণ আজকের গল্পে থাকছে এমন কিছু যা গল্প নয়, গল্পের মতো বর্ণিত এক সত্য, যেটা আপনাকে ভাবিয়ে দেবে যে আমাদের অলক্ষ্যে এমন কিছু আছে যা আমরা দেখতে না পেলেও অনুভব করতে পারি। আর তেমনই এক ঘটনা নিয়ে থাকছে আজকের গল্প, অভিশপ্ত প্রয়াগ। গল্প রচনায় ও গল্প পাঠে শুভদীপ ঘোষ পুম্বা, শব্দ সম্পাদনায় সৌরদীপ ঘোষ। শুরু হচ্ছে আজকের গল্প। বছর দেড়েক আগের একটা ঘটনা। একটা থমথমে বিকেলে খাওয়া দাওয়া করে খেলতে যাব বলে বাইকটা নিয়ে বেরিয়েছি। পকেটের ভেতর হঠাৎ কম্পমান ফোনটা বুঝিয়ে দিল কেউ যেন ফোন করেছে। নাম্বারটা না দেখে ফোনটা রিসিভ করতেই কিছুক্ষণ নিস্তব্ধতার পর অপর প্রান্ত থেকে একটা কর্কশ গলায় শুনতে পেলাম, বন্টু, কোথায় আছিস? প্রথমে কিছুটা হতচকিত হলেও গলার আওয়াজটা শুনে চিনতে পারলাম আমার স্কুলমেট প্রিয়ব্রত, আর তার সাথে শঙ্খশুভ্র। স্কুল লাইফের অনেক দিন পর ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে আমরা আবার একজোট হতে চলেছি। মায়াবী ডাঙ্গাতে ওদের আসতে বলে দিয়ে মাঠে খেলায় অংশগ্রহণ করলাম। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে যখন পৌঁছালো, দেখলাম ওদের সাথে আরেক বন্ধু সাহেবও এসেছে। অনেক দিন পর একসাথে সবাইকে পেয়ে খুব খুশি হয়েছিলাম সেদিন। করমর্দন করে একে অপরকে বুকে আলিঙ্গন পর্ব সেরে আমার বাইকটা পীযূষের দোকানে রেখে শঙ্খশুভ্রর বাইকে আমি উঠে পড়লাম। তারপর আমরা তুতবাড়িতে একটা চায়ের দোকানে গিয়ে দাঁড়িয়েছিলাম। অনেকদিন পর সবার একসাথে দেখা হওয়ার আনন্দে চায়ের কাপে চুমুক দিতে দিতে এতদিনের জমানো কথা, পুরনো স্মৃতিচারণা করতে করতে জমে গিয়েছিল আড্ডাটা। অবশেষে সিঙ্গাড়া পেঁয়াজি খেয়ে যখন উঠলাম, সন্ধ্যের অন্ধকার তখন চারিদিক আচ্ছন্ন করে ফেলেছে। বাড়িতে, দোকানে আলোগুলো একে একে জ্বলে উঠছে। দূরে একটা অস্পষ্ট আলোকে দেখে শঙ্খশুভ্র কৌতূহলী হয়ে আমাকে জিজ্ঞাসা করতে উত্তরে আমি ওকে জানালাম ওটা প্রয়াগ ফিল্ম সিটির ভেতরের আলো। ঠান্ডাটা একটু ছিল, তাই একটু ধূমপানের ইচ্ছে হতেই দোকান থেকে সিগারেট কিনে নিলাম এবং ঠিক করলাম প্রয়াগের গেটের সামনে গিয়ে ধূমপান করব। প্রসঙ্গত ওই 4 জনের একজন ধূমপানে নিরাসক্ত ছিল, বাকিরাও যে খুব একটা আসক্ত তাও নয়। একসাথে দেখা হওয়ার আনন্দে অনিচ্ছাকৃত ধূমপান একটু করেই ফেলেছিলাম সেদিন। প্রয়াগের গেটের সামনে তুলনামূলক একটা অন্ধকারাচ্ছন্ন স্থানে সিগারেটে টান দিতে দিতে শঙ্খর মুখের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম, দেখলাম কৌতূহলী চোখে অন্ধকারাচ্ছন্ন ফিল্ম সিটির দিকে তাকিয়ে ও যেন কিছু একটা খোঁজার চেষ্টা করছে। ডাকলাম, শঙ্খ। 2 বার, 3 বার, তারপর জোর করে ওর নাম ধরে ডাকতেই শঙ্খ ও কিছুটা যেন চমকে আর অপ্রস্তুত হয়ে সাড়া দিল। বাড়ি ফেরার তাগিদে বাইকে স্টার্ট দিতে না দিতেই মিতভাষী সাহেব হঠাৎ বলে উঠল, আচ্ছা, এখন প্রয়াগে ঢোকা যাবে না? হঠাৎ এমন কথা শুনে কিছুটা ঘাবড়ে তো গিয়েছিলাম, কারণ রাত্রিবেলায় প্রয়াগ, কিন্তু অজান্তেই মুখ ফসকে বলে ফেললাম, ঢুকতে দেবে। আর বলে দিও ফ্যাসাদ, বিনা অনুমতিতে রাত্রে আর টিকিট বা অনুমতি ছাড়া দিনের বেলাও এখানে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু বন্ধুদের যখন বলে দিয়েছি তখন কথা তো রাখতেই হবে। তাই পাড়ার এক নেতৃত্বস্থানীয় কাকুকে ফোন করে অনুমতি আদায় করে তবেই গেটম্যান শর্ত সাপেক্ষে লোহার ফটক খুলে দিল। 2 বাইক নিয়ে ভেতরে প্রবেশ করলাম 4 জন। কেন জানি না, ভেতরে ঢোকার সাথে সাথেই পরিবেশ সহ গাটাও কেমন যেন ছমছম করে উঠতে লাগলো। গেটের সামনে ও তার চারপাশের অ্যাপার্টমেন্টের আবছা আলোগুলো কেমন যেন আমাদের উপহাস করছিল। আলোর আভাসটুকুও কিছুটা দূরে যেতেই
ক্রমশ আবছা হতে হতে বিলীন হয়ে গেল। অন্যদিকে সিংহভাগ অংশ জুড়েই অন্ধকারের মাঝে মূর্তিমান বিভীষিকার মতো দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল স্থাপত্যগুলো নিস্তব্ধ হয়ে আমাদের আপ্যায়নপূর্বক উষ্ণ নয়, বরং কেমন যেন একটা শীতল অভ্যর্থনা জানাচ্ছিল। নিস্তব্ধতার মাঝে কর্ণগোচরে আসছিল কঙ্কালসার চেহারার রাস্তার ওপর ছড়িয়ে থাকা গুটিতে বারবার আঘাতে জর্জরিত হয়ে যাওয়া চাকার আর্তনাদ। দুটি গাড়িতে চেপে চারজন ছেলে উদ্দেশ্যহীনভাবে কোনো অদৃশ্য শক্তির টানে যেন সমান্তরালে সামনের দিকে আনমনে এগিয়ে চলেছি। সামনে যতটুকু গাড়ির হেডলাইটের ফোকাসে আসছে ততটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কেন জানি না, ভাষা হারিয়ে ফেলেছিলাম। কারো মুখে কোনো কথা নেই। গাড়ির ভাইজারের নীল আলোয় প্রিয়ব্রতর মুখটাও কেমন যেন নীলাভ হয়ে উঠেছে। আর ওর বাইকের পিছনে বসে আছে সাহেব, অন্যদিকে শঙ্খশুভ্রর বাইকের পেছনে আমি। মাঝে মাঝে কৌতূহলবশত শুধু একে অপরের দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ একটা বোড়া সাপকে রাস্তায় পেরিয়ে যেতে দেখে চমকে গিয়ে শঙ্খ যেই নিজের অজান্তে গাড়ির হর্নটা বাজিয়ে দেয়, ঠিক তখনই সম্বিত ফেরে আমাদের। পিছন ফিরে তখন আর কিছুই দেখা যাচ্ছে না। ততক্ষণে আমরা অনেকটাই একেবারে দক্ষিণ প্রান্তে চলে এসেছি। একটা বাঁধের চারপাশে অনেকগুলো রিসর্ট, তার পাশ দিয়ে একটা রাস্তায় আমরা পৌঁছালাম স্টেশনে। নকল স্টেশন। সেখানে গোটা কতেক কম্পার্টমেন্ট এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং আগাছা লতাপাতা যেভাবে ওগুলোকে গ্রাস করেছে তা দেখে সর্ডিহার রেল দুর্ঘটনার কথা মনে আসতেই পারে। ওই নিস্তব্ধ ছমছমে ভাবটা কেমন যেন একটু অস্বস্তিতে ফেলে দিয়েছিল। তাই অস্বস্তি কাটাতে পকেটে থাকা অবশিষ্ট সিগারেটগুলো বের করে দেশলাইটায় যেই জ্বালালাম, অমনি হঠাৎ করে কোথা থেকে একটা দমকা হাওয়া এসে আগুনটা নিভিয়ে দিল। এভাবে বারবার আগুনটা নিভে যাচ্ছিল। অনেক কষ্টে যখন ফের আলোটা জ্বালালাম, সেই আলোতে বাকিদের চোখগুলো মনির মতো চকচক করে উঠতেই অস্বস্তি কেটে গিয়ে মনের মধ্যে ভয়ের সঞ্চার হতে লাগলো। চারপাশে আমাদের অজান্তেই অদৃশ্য যে কিছু একটা ঘটে চলেছে, আমার ষষ্ঠ ইন্দ্র কিন্তু বারবার তার ইঙ্গিত দিচ্ছিল। মনকে শক্ত করে গাড়িতে উঠলাম। শঙ্খ গাড়িটা স্টার্ট দেওয়ার সাথে সাথেই আমরা সবাই রীতিমতো চমকে উঠেছিলাম। স্টার্ট হওয়ার সাথে সাথে আলোটা জ্বলে ওঠার মুহূর্তেই এক ঝাঁক পেঁচা তাদের ভয়ঙ্কর আওয়াজ করতে করতে উড়ে চলে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এরপর যত আমরা শুটিং জোনের দিকে এগোই, রাস্তার ওপর বসে থাকা ঝাঁক ঝাঁক পেঁচাগুলো এমন অদ্ভুতভাবে আমাদের দিকে ধেয়ে আসতে থাকে আর এমনভাবে আমাদের গায়ে ডানার ঝাপটা দিতে থাকে যেন ওদের ডেরায় আমাদের যাওয়াটা ওরা একদমই মেনে নিতে পারেনি। একসাথে এত পেঁচা দেখে কিছুটা আনন্দ পাচ্ছিলাম ঠিকই, কিন্তু মনটা কেমন যেন একটু অন্য কথা বলছিল। বুকের ভেতরটা যে দুরুদুরু করছিল সেটা স্পষ্টই বুঝতে পারছিলাম। বাইকের পিছনে বসে বুঝতে পারছিলাম শঙ্খর হাতটা কিন্তু কাঁপছে। চারপাশের ঘন কালো অন্ধকার সেই ভয়াবহতা যেন আরো বাড়িয়ে তুলেছে। ঠিক এমন সময় শুটিং জোনে ঢোকার মুখের বাঁকটা ঘুরেই বাইকের আলোটা পড়তেই যা দেখলাম, তা দেখে বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলাম সাদা শাড়ি পরা এক সুন্দরী মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে যেন আমাদের ডাকছে। ভয়ে সমস্বরে চিৎকার করে ওঠার পর ভুল ভেঙে দেখলাম ওটা আসলে রেজিনের তৈরি একটা পরীর মূর্তি, যেটা ওখানে সাজানোর জন্য তৈরি করা হয়েছে। কার কি হচ্ছিল জানি না, কিন্তু আমি সেই মুহূর্তে এতই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে সবকিছু ছাড়িয়ে নিজের হৃদস্পন্দনটাই সবচেয়ে বেশি শুনতে পাচ্ছিলাম। আর বেশিক্ষণ সেখানে থাকা সুরক্ষিত না ভেবে একটা শর্টকাট রাস্তা নির্বাচন করে শঙ্খকে তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে বললাম। দুপাশে উঁচু ঝোপের মাঝখান দিয়ে একটা সংকীর্ণ রাস্তায় ঘুরতে ঘুরতে আবার আমরা থামতে বাধ্য হলাম। আসলে যেটাকে বেরানোর রাস্তা ভেবেছিলাম ওটা আসলে একটা ভাঙা মূর্তির সামনে গিয়ে শেষ হয়েছে। বুঝতে বাকি নেই যে আমাদের চারপাশে অস্বাভাবিক কিছু ঘটে চলেছে।
এদিকে ক্রমাগত অ্যাড্রিনালিন ক্ষরণের ফলে গোটা শরীরের লোম আর মাথার চুল একই রকমভাবে খাড়া হয়ে স্থিত হয়ে রয়েছে। কয়েকজন পুরুষ, মহিলা ও বাচ্চার কথা বলার আওয়াজ পেয়ে কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু এটা ভেবে অবাক হলাম যে এত রাতে কারাই বা এখানে আসবে। কারণ আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে বুঝতে পারছিলাম না। তাই শর্টকাট চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে যেই রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরে আসতে যেই না স্টেশনটা পেরিয়ে এলাম, গাড়ির হেডলাইটের আলোয় আমি যেটা দেখলাম সেটার পরে আমার আর কিছু বুঝতে বাকি রইল না। আমার জিভ তো ভয়ে শুকিয়ে গেছলই, এমনকি আমি কাঁপতে শুরু করেছিলাম। যেটা দেখলাম সেটা হলো রিসোর্টের একেবারে দক্ষিণ পূর্ব কোণের সেই অভিশপ্ত বাড়িটা। পুরোনো দিনে শোনা কথাগুলো বারবার মনে পড়ে যাচ্ছিল। পাড়ার এক দাদুর মুখে শুনেছিলাম, কয়েক দশক আগে যখন প্রয়াগের কোনো অস্তিত্বই ছিল না, সেই সময় ওই স্থানে দিনের বেলাও রাজবাড়ি সাহসী মানুষ ছাড়া অন্য কেউ ভয়ে আসতো না। বিশেষত যেখানে রিসর্ট হয়েছে তার মাঝির জলাশয় একসময় পানের বাঁধ নামে পরিচিত ছিল। বন্য পশুরা ওই বাঁধে এসে জলপান করত। দুর্ভাগ্যবশত স্থানীয় কোনো বাচ্চা ছেলে মেয়ে মারা গেলে তাকে ওই বাঁধের পাশেই কবর দিয়ে আসতো, যেহেতু লোকালয় থেকে অনেকটাই দূরে ছিল ওই স্থানটা। এমনকি মৃত গবাদি পশুও ওখানে ফেলে দিয়ে আসতো মানুষজন। ফলত ওই ভাগাড়ি জায়গাটা অজান্তেই একদিন হয়ে উঠল শকুনদের অবাধ বিচরণ ক্ষেত্র। পথ চলতি মানুষও অনেক দূর থেকে শকুনদের ওড়া দেখে ওই জায়গাটা খুব সহজেই শনাক্ত করতে পারত। আর ওই বাঁধের অগ্নিকোণে ছিল একটা বটগাছ। বটগাছের ঝুড়িগুলি হাওয়ার তালে তালে দোল খেত। কিন্তু ঘটনাক্রমে একদিন এক প্রেগনেন্ট মেয়ে ওই ঝুড়িতেই গলায় দড়ি বেঁধে ঝুলে পড়েছিল। তারপর আরো অনেক। এক সময় ওই গাছটাই নাকি ডাকতো আত্মহত্যায় ইচ্ছুকদের। ক্রমে ক্রমে গাছটা হয়ে উঠল অভিশপ্ত। আর যখন প্রয়াগ এলো তখন লাগাতার কর্মব্যস্ততার মাঝে অনেকে ভুলেই গেল সে কথা। জঙ্গল ঝোপঝাড় কেটে পরিষ্কার করে শুরু হলো শিল্পায়ন। ভিভিআইপিদের বিনোদনের জন্য যখন রিসোর্ট তৈরি হলো তখন ওই বট গাছটা কেটে ফেলে দিয়েই তার উপর নির্মিত হলো বিলাসবহুল বাড়ি। কিন্তু ইতিহাস ছেড়ে কথা বলে না। ওই বট গাছটা যেদিন কাটা হলো ঠিক সেদিনই প্রয়াগের স্টুডিওতে লাগলো আগুন। বন্ধ থাকা সত্ত্বেও ওই বাড়িটার আলো জ্বলে উঠতে দেখতো মানুষেরা। অনেক লোকের একসাথে কথা বলার আওয়াজ শুনতে পাওয়া যেত বাড়িটার ভেতর থেকে। শুধু তাই নয়, অকারণে এসির পাখা ঘুরতেও দেখা যেত বাইরে থেকে। যে ভৌতিক সমস্যার সুরাহা আজও হয়নি। শুধুমাত্র নিষিদ্ধ হয়ে ঘরটা এখনো দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ ব্রেকের ঝাঁকুনিতে আমার স্তব্ধতা ভেঙে দেখলাম মেন গেটের সামনে চলে এসেছি। সাইন আর চেক আউট করে বেরিয়ে আসার সময় মোবাইলটা বের করে দেখলাম সময় তখন 7:45। অবাক হয়ে মিনিট কানেক একে অপরের মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। একই সাথে নিঃশ্বাস পড়াতে প্রিয়ব্রত হেসে উঠতেই সবাই একসাথে হো হো করে হেসে উঠলাম। সত্যি বলতে বাইরে বেরোনোর পর খুব হালকা এবং চনমনে লাগছিল। ওই দিনকার শেষবারের মতো সবাই মিলে পিছন ফিরে একবার তাকালাম। তারপর শঙ্খকে পিছনে চাপিয়ে ওর গাড়িটা রাইড করে আবার এলাম ওই চায়ের দোকানে। অনেক লোক হাসি ঠাট্টার মাঝে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ওই ইতিহাসটা ওদের শোনালাম। এমন সময় পীযূষ ঠাকুর সাইকেল নিয়ে হন্তদন্ত হয়ে কোথায় চলেছে জানতে চাওয়া হলে প্রত্যুত্তরে ও আমাদের জানালো 7:45 থেকে নাকি অমাবস্যা শুরু হয়েছে আর ও তারই পুজো করতে যাচ্ছে। কেন জানি না, পীযূষ ঠাকুরের কথা শুনেই সাহেবের হাত থেকে চায়ের কাপটা ফট করে মাটিতে পড়ে গেল, আর সাথে সাথে
প্রিয় হেসে উঠল। আচ্ছা